কদিন থেকেই রাজনীতিতে, বিশেষ করে আওয়ামী রাজনীতিতে একটা প্রচার খুব করে লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি গত বৃহস্পতিবারে আওয়ামী লীগের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজায় আওয়ামী লীগ যে শোডাউন করার চেষ্টা করেছে, তার আগে পরে এই আলোচনাটা অনেক বেশি সামনে আসছে এবং চতুর্দিকে এই আলোচনাটা ছড়িয়ে যাচ্ছে। শুধু এই আলোচনাই কি, এই আলোচনা আওয়ামী অ্যাক্টিভিস্টরা যেমন করছেন, তেমনি আওয়ামীর বিপক্ষের, মানে আওয়ামী লীগের বিপক্ষের যারা এনসিপি, জামাত, বিশেষ করে এনসিপির নেতারা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, প্রতিনিয়ত আওয়ামী লীগ আর আসবে না, আওয়ামী লীগকে আর ফিরতে দেয়া হবে না, আওয়ামী লীগ যদি ফিরে তাহলে প্রথম গুলিটা করবে তারেক রহমানকে, এই ধরনের বিভৎস কথাবার্তা যে বলা হচ্ছে, এবং সেই বলাতে কেন যেন মনে হচ্ছে যে তারা ভেবেই নিয়েছে যে আওয়ামী লীগ খুব শীঘ্রই হয়তো ফিরতে পারে। এই ভেবে নেওয়ার কারণটা কি? পশ্চিমবঙ্গের যে রাজনীতি আমরা দেখছি, সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলো, বিজেপি সরকার আসলো, শুভেন্দু অধিকারী জেতার পরে সেটা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন আলোচনার জন্ম হলো। কিন্তু যে আলোচনাটা আওয়ামী লীগের পক্ষ থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে একটা অডিও বার্তাকে কেন্দ্র করে, সম্প্রতি শেখ হাসিনার অডিও বার্তা, আওয়ামী লীগের যিনি নেতা, তার বক্তব্য তিনি খুব শীঘ্রই ফিরছেন এবং সেই ফেরাটা এই বছরের মধ্যেই হচ্ছে। আগামী 6 মাসের মধ্যে তার ফেরার সম্ভাবনা নিয়ে চতুর্দিকে আলোচনা চলছে। এই ব্যাপারগুলো কেন আলোচনায় আসছে? সত্যি কি শেখ হাসিনা এই বছরের মধ্যে ফিরবেন, ফেরার মতো রিস্ক নেবেন, এসে দেশে ফিরে তিনি আদালতের বিচারের মুখোমুখি নিজেকে করবেন? সেই রাজনৈতিক সাহস কি তিনি দেখাবেন? চলুন একটু এই আলোচনার সারমর্ম করে বোঝার চেষ্টা করি আওয়ামী লীগের রাজনীতি এই মুহূর্তে প্রকৃত অর্থে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, যেটা আওয়ামী লীগ মনে করছে, আওয়ামী লীগের বিপক্ষ শক্তি তারা কি মনে করছে। থাকবেন। বঙ্গবীর কাদের সিদ্দিকীর একটা সাক্ষাৎকার একটা মিডিয়াকে বলতে শুনলাম যে 5 আগস্ট, 24-এর 5 আগস্ট ওই সময় পরবর্তী শেখ হাসিনার সঙ্গে তার 5-6 বার অন্তত কথা হয়েছে। সেখানেও প্রশ্ন জেগেছে, তাহলে কি বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগে ফিরছেন? তার কৃষক শ্রমিক জনতা লীগ সেটাকে বাদ দিয়ে দিচ্ছেন, সেই দলটা বিলুপ্ত ঘোষণা করে তিনি আওয়ামী লীগে ফিরবেন কিংবা আওয়ামী লীগের বড় একটা কাণ্ডারি হবেন? 24-এর সরকার পতনের পরেও আমরা নানাভাবে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে শেখ হাসিনার সমালোচনা করতে দেখেছি, কিন্তু আবার অন্যদিকে তিনি একমাত্র ব্যক্তি যিনি সাহস নিয়ে 32 নম্বরে গিয়েছেন, সেখানে আক্রান্ত হয়েছেন তিনি, তবুও গিয়েছেন। তার ভাই বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, যাকে আওয়ামী লীগ বহিষ্কার করেছিল, তাকে জেল খাটতেও আমরা দেখেছি, যদিও তিনি আওয়ামী লীগের কেউ না। তারা দুই ভাই সবসময় বলেছেন যে বঙ্গবন্ধু, মানে এই তো কদিন আগেই মানে কাদের সিদ্দিকী একেবারে ওপেনলি বললেন যে, মানে কাদের সিদ্দিকী না, লতিফ সিদ্দিকী ওপেনলি বললেন যে আমি বঙ্গবন্ধুর দোসর, আমি বঙ্গবন্ধুর দালাল। কোর্টে গিয়ে তিনি এই কথা বললেন। তার মানে আওয়ামী লীগের পক্ষে এক ধরনের ন্যারেটিভ তৈরি করছেন তারা, যারা কিনা আওয়ামী লীগ দ্বারা নানাভাবে বঞ্চিত হয়েছেন, যেমন কাদের সিদ্দিকী, যেমন লতিফ সিদ্দিকীর মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ওই ধর্ম অবমাননার যুক্তিতে। আওয়ামী লীগের সভানেত্রী যিনি শেখ হাসিনা, তিনি সম্প্রতি যে অডিও মানে আলাপটা করেছেন, যেটা ছড়িয়ে দেওয়া হয়েছে যে তিনি এক বছরের মধ্যেই ফিরবেন, এই বছরের মধ্যেই ফিরবেন এবং সেটা 6 মাসের মধ্যেই ফিরবেন, এতে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো একটু বেশি উৎসাহিত হচ্ছেন এবং সেই উৎসাহর জেরও আমরা দেখছি। গতকালকেও আমরা দেখেছি বিভিন্ন খবরে দেশের বিভিন্ন প্রান্তে, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের একের পর এক ঝটিকা মিছিলের ঘটনাগুলো দেখেছি। ঢাকাতেও এই ঘটনাগুলো ঘটছে। মাঝখানে নির্বাচনের পরে, নির্বাচনের আগে কিছু সময় এবং নির্বাচনের পরে কিছু সময় এই ঝটিকা মিছিলের ব্যাপারগুলো কিন্তু বন্ধ ছিল। আওয়ামী লীগ নেত্রীর এই অডিও আলাপটা যখন ছড়িয়ে দেওয়া হলো, তখন আওয়ামী অ্যাক্টিভিস্টরা, বিশেষ করে
অনলাইন অ্যাক্টিভিস্টরা, যেমন আমি একজনের নামই বলতে পারি, অমির রহমান পিয়াল। তিনি আওয়ামী লীগের পক্ষে অ্যাক্টিভিজম করছেন, নানা ধরনের গান তৈরি করছেন, বায়োস্কোপ একটা গান সম্প্রতি দেখলাম তিনি তৈরি করেছেন এবং সেটা ব্যাপক তাদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে। তার মানে ডিজিটাল অ্যাক্টিভিটিজে আওয়ামী লীগ অনেক বেশি এগিয়ে গেছে এবং এই এগিয়ে যাওয়াকে আওয়ামী বিরোধী যারা তারা আতঙ্ক মনে করছে। আওয়ামী লীগ তার নেতার জানাজায় যখন জয় বাংলা স্লোগান দিচ্ছে তখন আওয়ামী লীগের বিপক্ষ শক্তি সেটার সমালোচনা করছে। আওয়ামী লীগ ইসলাম ধর্মই মানে না, তারা মুসলিম না, তাদের নবী মুজিব, তারা কালেমার পরিবর্তে জয় বাংলা বলছে। এই ন্যারেটিভ যেমন আমরা শুনেছি, তেমনি আবার জুলাই যোদ্ধার মৃত্যুতে এনসিপির মিছিল ঢাকা না দিল্লি, দিল্লি দিল্লি এই মিছিলও দেখেছি। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগের ফেরা, আওয়ামী লীগের কর্মকাণ্ড, আওয়ামী লীগ ফিরলে এটা করবে ওটা করবে। যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি সেদিন বলেই ফেলেছেন যে আওয়ামী লীগ ফিরলে সর্বপ্রথম গুলিটা তারেক রহমানকে করবে। কেন? মানে তিনি কেন মনে করছেন যে আওয়ামী লীগ টার্গেট করবে তারেক রহমানকে প্রথমে? আমার তো কেন যেন মনে হয় যে আওয়ামী লীগ যদি কখনো ফেরে তাহলে আওয়ামী লীগের টার্গেট হওয়ার কথা এনসিপির যে শীর্ষ নেতৃত্ব, মূলত যাদের নেতৃত্বে ওই জুলাই আন্দোলনটা হয়েছে, তারাই তো বেশি টার্গেট হওয়ার কথা। বিএনপি অতটা, কিংবা বিএনপির শীর্ষ নেতৃত্ব অতটা টার্গেট হওয়ার কথা নয়। তাহলে তিনি কেন ভাবছেন যে তারেক রহমান আক্রান্ত হবেন? এটা কি রাজনৈতিক কৌশল নয়? অবশ্যই রাজনৈতিক কৌশল। তিনি সরকারকে খোঁচা মারার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের ব্যাপারে কোনো ধরনের সফট কর্নার দেখানো যাবে না। এই হুঙ্কারও দিচ্ছেন যে আওয়ামী লীগ ফিরলে সর্বপ্রথম বিএনপির নেতাই কিন্তু আক্রান্ত হবে, আমরা আক্রান্ত হব না। কিন্তু এই আক্রান্ত হওয়াটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না, সেটা কোনো সুন্দর রাজনীতির চর্চাও না। এখন আওয়ামী লীগের পতনের পরে কিছু মানে নষ্ট কর্মকাণ্ড হয়েছে, যে কর্মকাণ্ডগুলো না হলেও পারত। প্রফেসর ইউনূসের আমলে যে শাসন ব্যবস্থা আমরা দেখেছি, সেই শাসন ব্যবস্থার কারণেই মূলত আওয়ামী লীগ এখন প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আওয়ামী লীগকে মনে করছে যে ইউনূসের চাইতে তো আওয়ামী লীগই ভালো, অনেকেই মনে করছেন, অনেকে বলছেন প্রকাশ্যে, এবং বিশ্লেষকরা এই আলোচনাটা প্রচণ্ডভাবে করছেন। প্রফেসর ইউনূস সব থেকে বেশি ভুলটা করেছেন, তার হাতে সবাইকে, জাতিকে ঐক্যবদ্ধ করার একটা মানে অস্ত্র ছিল, সেটা তিনি ইচ্ছা করলেই করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। তিনি করেননি, না করে প্রতিহিংসার চাষাবাদ করেছেন। গতকালকেই আমরা মানে আওয়ামী লীগের পক্ষে অ্যাক্টিভিজমে বেশ সোচ্চার অভিনেত্রী হুমায়ুন আহমেদ পত্নী মেহের আফরোজ শাওন, তার হাম বিষয়ক হামের টিকা নিয়ে একটা সেমিনার গতকালকে হয়েছে। সেখানেই তাকে বলতে শুনলাম যে প্রফেসর ইউনূস এতটা প্রতিহিংসা পরায়ণ হয়েছেন যেটা বাংলাদেশের ইতিহাসে আমি কখনো এর আগে শুনিনি। এবং তিনি উদাহরণ দিয়েছেন যে ডাক্তার সামন্ত লাল যখন ওই মাইলস্টোন বিমান দুর্ঘটনা হলো, তখন সামন্ত লাল যে অগ্নিদগ্ধ শিশুদের চিকিৎসার জন্য ইচ্ছা পোষণ করলেন, সেবা দিতে চাইলেন, তখন প্রফেসর ইউনূস বললেন না, তাকে দরকার নাই, ওগুলা বাদ। তার মানে তিনি রাজনৈতিক প্রতিহিংসার চর্চাটা করেছেন, সহ অবস্থান তৈরি করার তার সুযোগ ছিল। তিনি এরকমটা করতে পারতেন, আওয়ামী লীগের যারা দোষী, শেখ হাসিনা যদি দোষী হয় শেখ হাসিনার বিচার হোক, আওয়ামী লীগের যারা দোষী মন্ত্রী যারা দুর্নীতি করেছে তাদের বিচার হোক, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ একটা ফ্রেশ আওয়ামী লীগ হয়ে যেন রাজনীতি করতে পারে, নির্বাচন করতে পারে, বিগত নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এবং তার শাসনামল যদি 1.5 বছর দীর্ঘ না হতো, যদি 3 মাসের মধ্যে নির্বাচন তিনি দিতেন, তাহলে কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে ক্ষতিটা আওয়ামী লীগেরই হতো, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হতো, আওয়ামী লীগের আসন হয়তো সব মিলিয়ে 10-এর ঘরে থাকতো যদি 24-এর ওই পতনের পরে 3 মাসের মধ্যে নির্বাচন হতো। কিন্তু সেটা প্রফেসর ইউনূস 1.5 বছর ক্ষমতা দীর্ঘায়িত করে অপশাসন প্রতিষ্ঠিত করে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণের কাছে প্রাসঙ্গিক করে দিয়েছেন। তিনি প্রমাণ করেছেন যে তিনি আওয়ামী লীগের চাইতে ভালো শাসক নন। এখন বিএনপি যদি প্রমাণ করতে পারে তারা আওয়ামী লীগের চাইতে ভালো শাসক, তাহলে হয়তো আওয়ামী লীগ প্রাসঙ্গিকতা কম পাবে। কিন্তু নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করে রাখলে সেটা যে গণতন্ত্রের জন্য মানে ভালো হয় না, সেটা তো প্রমাণিত সত্য। প্রফেসর ইউনূস কি করেছেন? প্রফেসর ইউনূসের মেটিকুলাস মানে এই কি বলবে
প্রেস সচিব এবং তার সাংস্কৃতিক উপদেষ্টা, যিনি সংস্কৃতি উপদেষ্টা, এই দুই মেটিকুলাস ভণ্ড মিলে বইমেলাতে ডাস্টবিন তৈরি করেছেন শেখ হাসিনার ছবি দিয়ে। বইমেলাতে এই রাজনীতি ঢোকানোর জায়গা না, বইমেলা রাজনীতি ঢোকানোর জায়গা না। সেখানে তারা ঘটা করে সেই ডাস্টবিনে গিয়ে ময়লা ফেলেছেন, ফটোশ্যুট করেছেন, সেটা ছড়িয়ে দিয়েছেন। তার মানে হিংসার চাষাবাদ করেছেন বইমেলার মতো সার্বজনীন একটা জায়গায়। বইমেলাতে কি আপনি মানে নিষিদ্ধ করতে চান যে আওয়ামী লীগের লোকজন বইমেলাতে যাবে না? আওয়ামী লীগের মানে বইমেলাতে যদি আওয়ামী লীগের মানে প্রগতিশীল মানুষরাই বইমেলাতে না যায়, তাহলে বইমেলাতে কাদের নিয়ে যাবেন? যারা পাকিস্তানপন্থী তাদেরকে নিয়ে যাবেন? অবশ্য বিগত বইমেলাতে তাদের আমলে যে বইমেলা, সেই বইমেলাতে একমাত্র যে বইমেলা তাদের আমলে দেখেছি, সেই বইমেলাতে পাকিস্তান পন্থা প্রতিষ্ঠিত করার চেষ্টাও আমরা দেখেছি। বিনিময়ে হয়েছে কি, এখন আমরা আবার আরেকটা ডাস্টবিন তৈরি করা দেখছি অনলাইনে, যে ডাস্টবিন ছড়িয়ে দেওয়া হচ্ছে। সেই ডাস্টবিনে ফারুকের নাম, সেই ডাস্টবিনে কখনো ওই শফিকুল আলমের নাম। তাতে লাভ হচ্ছে কি? এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া একটা ডাস্টবিনের ছবি দেখুন, যেখানে ডাস্টবিনে কাক ময়লা খাচ্ছে এবং ডাস্টবিনের গায়ে লেখা যেখানে সেখানে ফারুকই ফেলবেন না। মানে ময়লার সঙ্গে ফারুকের তুলনা করছে। তার মানে হচ্ছে যে প্রতিহিংসার চাষাবাদটা করা হয়েছে সেটা অব্যাহত থাকছে আমাদের সমাজে। যখন অব্যাহত থাকছে এবং ওই প্রতিশোধের রাজনীতি অরাজনৈতিক সরকার হওয়া সত্ত্বেও যে প্রতিশোধের নেশা পেয়ে বসেছিল প্রফেসর ইউনূসকে, সেটা করতে গিয়ে যেটা করেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে অনেক বেশি প্রাসঙ্গিক করে ফেলেছেন। এবং এই প্রাসঙ্গিক করে ফেলেছেন বলে শেখ হাসিনার ফেরা, শেখ হাসিনার অডিও, শেখ হাসিনার ঘোষণা 6 মাসের মধ্যে ফিরবেন, শেখ হাসিনা এই বছরের মধ্যেই ফিরবেন, এই আলোচনাগুলো অনেক বেশি প্রাসঙ্গিকতা পাচ্ছে। বাস্তবতার থেকে ব্যাপারটা অনেক দূরের হলেও সেটা প্রাসঙ্গিকতা পাচ্ছে প্রফেসর ইউনূসের জঘন্য 14 নম্বর গ্রেডের কিংবা তার চাইতেও নিম্ন গ্রেডের শাসন ব্যবস্থার কারণে। ব্যতিক্রমটাও হতে পারতো, প্রফেসর ইউনূস অসাধারণ একটা শাসন ব্যবস্থা তৈরি করতে পারতেন। আওয়ামী লীগকে যে কারণে আমরা সমালোচনা করি, তার বিপরীতে ভালো একটা উদাহরণ তৈরি করে তিনি প্রমাণ করতে পারতেন যে দেখো, এইভাবে দেশ শাসন করা যায়, এই অসাধারণ পদ্ধতিতে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু সেটা তিনি করেননি বলে আজকে আওয়ামী লীগ তাদের জন্য একটা বড় আতঙ্কের নাম হয়েছে। তারা যে কোনো কথায়, যে কোনো আলোচনায় আওয়ামী লীগ করতে করতেই এক ধরনের নিজেদের মনে আতঙ্ক ভয় তৈরি করেছেন। আমরা গতকালকেই একটা পত্রিকায় নিউজ দেখলাম, এবং ওই প্রফেসর ইউনূসের যারা অন্ধ সমর্থক, যারা মনে করেন যে হামের মহামারীর জন্য প্রফেসর ইউনূস দায়ী না, যারা মনে করেন আমেরিকার সঙ্গে প্রফেসর ইউনূসের চুক্তি অসাধারণ চুক্তি, যারা মনে করেন বাংলাদেশের বন্দরে আমেরিকার যুদ্ধ জাহাজ এসে ভিড়লে এবং সেই চুক্তি করলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, তারা বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগকে ফেরানোর জন্য প্রফেসর ইউনূসকে টার্গেট করা হচ্ছে। আদতে কি তাই? প্রফেসর ইউনূসের সমালোচনা করছে না কে? শুধুমাত্র প্রফেসর ইউনূসের পক্ষের কিছু কি বলবো স্বার্থ উদ্ধার করা মানুষ ছাড়া সবাই তো প্রফেসর ইউনূসের শাসন ব্যবস্থার সমালোচনা করছেন। তার মানে কি সবাই তারা আওয়ামী লীগ হয়ে গেল? আমি যদি প্রফেসর ইউনূসের কোনো কর্মকাণ্ডের সমালোচনা করি, সেটা থেকে আমি আওয়ামী লীগ হয়ে গেলাম? সেটা তো নয়। সেই যে ঢালাও ট্যাগ দেওয়া, এই ট্যাগের রাজনীতিটাও তারা করেছে। কথায় কথায় দোসর উপাধি দেওয়া, কথায় কথায় এটা বলা ওটা বলা। এটার কারণেই আজকের অবস্থা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশে অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে পড়েছে। এই যে প্রাসঙ্গিক হয়ে পড়া, সম্প্রতি যেটা আমরা দেখলাম যে ঢাকা বারে এবং সুপ্রিম কোর্ট বারে কি অবস্থা হলো, ঘটা করে আওয়ামী লীগের অনুসারী মতাদর্শের লোকজন আইনজীবীদের নির্বাচন করতে দেয়া হলো না। তার পরিণতিতে আমরা কি দেখলাম? ঢাকা বারে ভোট পড়লো মাত্র 34%। সুপ্রিম কোর্ট বার, যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এত কম ভোট পড়লো, যেটা 36%। সুপ্রিম কোর্ট বারের ইতিহাসে কখনো এত কম ভোট পড়েনি। তাতে করে কি আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কমলো নাকি বাড়লো? পরোক্ষভাবেই আমরা কিন্তু আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিলাম। কারণ এখন আওয়ামী লীগ খুব সহজেই ন্যারেটিভ তৈরি করতে পারছে যে সুপ্রিম কোর্ট বারে 64% আওয়ামী লীগের ভোটার।
কারণ 36% ভোট কাস্ট হয়েছে, তাদেরকে আপনি আনুষ্ঠানিকভাবে ভোট করতে দেননি, অংশগ্রহণ করতে দেননি, তারা বয়কট করেছে এবং বয়কটের রেজাল্ট হয়েছে 64% ভোটার ভোট দেয়নি। এখন তারা যদি দাবি করে যে এই 64% ভোটার আমাদের ভোটার, তাহলে আপনি তার দাবির বিপরীতে কোনো ন্যারেটিভ তৈরি করতে পারবেন? ঢাকা বারে 34% ভোট পড়লো, 66% ভোটার আওয়ামী লীগের, এই দাবি যদি তারা করে তাহলে তার বিপক্ষে কোনো যুক্তি আপনার খাটবে না। বরং ব্যাপারটা এরকম করা উচিত ছিল যে তাদেরকে অংশগ্রহণ করতে দিয়ে, যেহেতু এটা পেশাজীবী সংগঠনের নির্বাচন, অংশগ্রহণ করতে দিয়ে নিজেদের জনপ্রিয়তা, নিজেদের কর্মকাণ্ড এবং সরকার এখন যেহেতু বিএনপি সরকার আছে, সরকার পক্ষের একটা প্রভাব থাকেই। আইনজীবীরা ভাবেন যে সরকার পক্ষের নেতা যদি আমি নির্বাচন না করি তাহলে এই বারের কার্যক্রম চলতে অসুবিধা হবে, সুতরাং ভোটগুলো তাদের পক্ষে যাওয়ার সম্ভাবনাই ছিল। কিন্তু হলো ব্যতিক্রমটা। এই ধরনের ভুলগুলো, মানে এটা তো বিএনপির ছোট ছোট কিছু ভুল, সবেমাত্র তারা শুরু করছে, কিন্তু প্রফেসর ইউনূস এরকম হাজারো ভুল করেছেন এবং প্রফেসর ইউনূসের আমলে যেগুলো হয়েছে সেগুলো আসলে ভুল না, সেগুলো অপরাধের পর্যায়ে পড়ে যায়। নিজের স্বার্থসিদ্ধির ব্যাপারে 16 আনা ছিলেন, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার ব্যাপারেও তিনি 16 আনা ছিলেন। এই সব কারণেই মূলত আজকে শেখ হাসিনার এই অডিও এত বেশি আলোচনা হচ্ছে এবং এই আলোচনা আওয়ামী লীগের পক্ষ যেমন উৎসাহ সহকারে প্রচার করছে, আবার আওয়ামী লীগের বিপক্ষ শক্তি যারা, আমি এই সরকারি দলকে বোঝাচ্ছি না, সরকারি দল বাদ দিয়ে মূলত আওয়ামী লীগের এগ্রেসিভ বিপক্ষ, মানে বিরোধী রাজনীতি করতে চায় যারা, যাদের মূলত কোনো রাজনৈতিক এজেন্ডা নাই, তাদের আওয়ামী লীগ বিরোধিতাই একমাত্র রাজনৈতিক এজেন্ডা এবং কর্ম, তারা এক ধরনের আতঙ্কের মধ্যে পড়ে গেছে যে এই বুঝি আওয়ামী লীগ আসলো, এই বুঝি আওয়ামী লীগ ফিরলো, এই বুঝি শেখ হাসিনা ফিরে আসলো। এই ব্যাপারগুলো একটা আতঙ্ক জন্ম দিচ্ছে এবং এই আতঙ্ক অনেকের কাছে হাস্যকর বস্তুতে পরিণত হচ্ছে। আমরা বিভিন্ন দিকে এরকম খবরও পাচ্ছি যে ভারতে পালিয়ে থাকা অনেক নেতাকর্মী এরই মাঝে বাংলাদেশে ফিরেছেন, বিভিন্নভাবে বর্ডার ক্রস করে ফিরে দেশেই গা ঢাকা দিয়ে আছেন। যদি সেগুলো সত্য হয় এবং শেখ হাসিনা ফিরছেন 6 মাসের মধ্যে, এই বছরই ফিরবেন, এই ব্যাপারগুলো আলোচনা আরও বেশি উত্তেজনা তৈরি করবে এবং এক ধরনের আওয়ামী অ্যাক্টিভিস্টদের উৎসাহ তৈরি করবে আর আওয়ামী বিরোধীদের আতঙ্ক তৈরি করবে। তাতে লাভটা কার হবে? এটা একটা বড় প্রশ্ন। চেষ্টা করি এভাবে যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করলে আওয়ামী লীগ আরও বেশি অসহায় হয়ে পড়ত। আপনি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ভয় পেয়েছেন। প্রফেসর ইউনূসের শাসনামল 1.5 বছরের জায়গায় 3 মাস হলে 3 মাস পরে নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিলে জনগণই আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করত। এমনকি এবারের নির্বাচন যেটা হলো 12 ফেব্রুয়ারির নির্বাচন, সেখানেও যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেয়া হতো, শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ অনেক দুর্বল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকে যদি অংশগ্রহণ করতে দেয়া হতো তাহলে আমার মনে হয় যে ভোটের রেজাল্ট যেটা হতো সেটা আওয়ামী লীগের জন্য খুব একটা সম্মানজনক হতো না। তাতে আওয়ামী বিরোধী রাজনীতি যারা করেন তাদের নতুন একটা উজ্জীবনী শক্তি তৈরি হতে পারত। ঘটল ঠিক তার ব্যতিক্রমটা। আপনারা তাদেরকে ভোট করতে দিলেন না। আওয়ামী লীগ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করলো যে ভোট কাউন্ট হলো, হ্যাঁ ভোট না ভোটের যে খেলা হলো, এগুলো সবই আমরা আর মামুরা সাজানো কাজ কারবার, এবং এই সাজানো কাজ কারবার দিয়ে আসলে আওয়ামী লীগের মতাদর্শ চাপিয়ে রাখা যাবে না। সত্যিই কি তাই? আওয়ামী লীগের নেত্রী যেটা বলছেন এই বছরেই ফিরবেন, ফিরতে কি তিনি পারবেন? সেই ফেরার সাহসটা কি তিনি দেখাবেন? ফিরে এসে আদালতে গিয়ে বলবেন আমি আত্মসমর্পণ করলাম, এবার আমি আপিল করব, মামলা লড়ব এবং আইনিভাবে মোকাবেলা করব? নাম্বার 1 প্রশ্ন, সেই সাহস কি তিনি দেখাবেন? নাম্বার 2 প্রশ্ন, যদি সত্যিই তিনি ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করেন তাহলে তাকে ফাঁসিতে ঝোলানোর সাহস কি বাংলাদেশে যে কোনো সরকার দেখানোর দিকে আগাবে? আমরা কি আওয়ামী লীগের সময়ে কল্পনা করতে পেরেছি যে বেগম খালেদা জিয়া তাকে অনেকভাবে মানসিকভাবে টর্চার করা হয়েছে, এটা ঠিক, কিন্তু বেগম জিয়াকে ফাঁসিতে ঝোলাবে আওয়ামী লীগ, এরকম কোনো কল্পনা কেউ স্বপ্নের ঘরেও কি করেছে?
আমার মনে হয় যে সেটা অনেক বেশি কঠিন কর্ম। দর্শক, আপনার ভাবনা কি? আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের